অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের আরও কিছু আলোচনা করেছিলাম বৃত্ত সম্পর্কে। আজকে আমার আলোচ্য বিষয় হলো বৃত্তের ছেদক ও স্পর্শক। বৃত্তের ছেদক কি, স্পর্শক কি? একটা বৃত্ত একটা রেখাকে কিভাবে অর্থাৎ একটা বৃত্ত একটা রেখা কিভাবে রেখাটি বৃত্তের স্পর্শক হবে সেটা আমরা বর্ণনা করবো আর কি। তো বলছে একটা রেখা একটা বৃত্তকে আমরা প্রথম একটা চিত্র অঙ্কন করছি, রেখাটা কোথায়? বৃত্তের বাইরে। 2 নম্বরে দেখেছি রেখাটা একটা রেখা অঙ্কন করছে, সে বৃত্তটাকে কয়টা বিন্দুতে ছেদ করছে? 2টা বিন্দুতে। আর একটা রেখা অঙ্কন করা হয়েছে অর্থাৎ একটা বৃত্তে, সেখানে কি করছে? একটা বিন্দুতে স্পর্শ করছে। তাহলে আমার প্রথম ক, খ, গ এই 3টা চিত্রের মধ্যে আমরা দেখলাম একটা রেখা একটা বৃত্ত বাইরে হতে পারে, আবার ভিতরে যদি হয় তাহলে কী হইতে পারে? সে 2টা বিন্দুতে ছেদ করতে পারে, আবার শুধু কেবল একটা বিন্দুতে ছেদ করে। যখন একটা বৃত্তকে কোনো রেখা কেবল এবং কেবলমাত্র একটা বিন্দুতে স্পর্শ করবে তখন সেটা হবে কি? ওই বৃত্তের স্পর্শক। বলছে কি একটা রেখা যখন কোনো বৃত্তকে কি করবে? কেবল এবং কেবলমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে তখন তার নাম হলো কি? স্পর্শক। অথবা একটা রেখা কি করতে পারে? এটা হলো রেখাটা, এটা কি বৃত্তের ছেদক, সে স্পর্শক না। আর এটা বৃত্তের ছেদকও না, স্পর্শকও না, সে কোথায়? বৃত্তের বাইরে। আবার বৃত্তের যদি আমরা কোনো বিন্দু থেকে, কেন্দ্র থেকে বৃত্তের বাইরের যত বিন্দুই বৃত্তের কোথায়? বৃত্তের কেন্দ্র থেকে বাইরের সকল বিন্দু, একটা বিন্দু এখান থেকে দূরত্ব যদি নির্ণয় করি, তাই না? এই দূরত্বটা, আবার এখান থেকে যদি এইখানের দূরত্বটা নির্ণয় করি, বৃত্তের ভিতরের বিন্দু, বলছে বাইরের বিন্দুর দূরত্বটা ব্যাসার্ধের চেয়ে বড় হবে, ভিতরের বিন্দুটার দূরত্ব কী হবে? ব্যাসার্ধের চেয়ে ছোট হবে। একমাত্র যখন কোনো বিন্দু থেকে কোনো রেখার দূরত্ব যদি কি হয়? বলছে বৃত্তের কেন্দ্র থেকে কোনো রেখার দূরত্ব যদি কি হয়? ব্যাসার্ধের সমান হয়। বৃত্তের কেন্দ্র থেকে বলা হয়েছে কি? এই দূরত্বটাকে আমরা পূর্বে সংজ্ঞায়িত করেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা কি? ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্ব অর্থাৎ কোনো রেখার দূরত্ব, বিন্দুর না, কোনো রেখার দূরত্বটা যদি কি হয়? ব্যাসার্ধের সমান হয়, তাহলে সেই রেখাটা কি হবে? স্পর্শক হবে, নতুবা স্পর্শক হবে না। বলছে তাহলে কি স্পর্শক হওয়ার শর্ত কি? প্রথম যে কেন্দ্র থেকে ওই রেখার দূরত্বটা কার সমান হবে? ব্যাসার্ধের সমান হবে, তাহলে সে স্পর্শক হবে। আর কি বলছে? একটা রেখা বৃত্তের স্পর্শক হবে কখন? যদি কেবল এবং কেবলমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে। আবার একটা রেখা বৃত্তকে কয়টা বিন্দুতে স্পর্শ করতে পারে? ছেদ করতে পারে? সর্বাধিক 2টা বিন্দুতে ছেদ করতে পারে, এর বেশি কোনো, এর অতিরিক্ত কোনো বিন্দুতে ছেদ করতে পারে না। এরপর আসছে আমরা একাধিক 2টা বৃত্তের ক্ষেত্রে 2টা বৃত্তের স্পর্শক কিরকম বলছে? এটাকে যদি 2টা বৃত্তকে এইভাবে স্পর্শ করে বহিস্থভাবে, তখন আমরা 2 ধরনের স্পর্শকের কথা বলি। একটা নাম দিচ্ছি সরল সাধারণ স্পর্শক, আর একটা করে সাধারণ স্পর্শক, কিন্তু স্পর্শকটা তির্যক, মানে বৃত্তটা যে স্পর্শকটা, সে স্পর্শকটার এক পাশে একটা বৃত্ত থাকে আর একটা অপর পাশে হবে। এখানে রেখাটা একই পাশে যখন 2টা বৃত্ত হয় তখন সে হলো কি? স্পর্শক, সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। এটা হলো কি? তির্যক স্পর্শক। আবার একটা বৃত্ত, 2টা বৃত্ত পরস্পর কয়টা বিন্দুতে স্পর্শ করতে পারে? বলছে যখন 2টা বৃত্ত এভাবে স্পর্শ করে তাকে আমরা বলি অন্তঃস্পর্শ, আর যদি বহিস্থভাবে স্পর্শ করে তাকে আমরা বলি কি? বহিঃস্পর্শ। ঠিক আছে। এখন যখন অন্তঃস্পর্শ করে তখন আমরা দেখি এই একটা বৃত্ত কেন্দ্র, এইটা হলো স্পর্শ বিন্দু, এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব এটা হলো একটা বিন্দু, যদি R1 বলি। আবার এখান থেকে এই দূরত্বটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে যদি R2 বলি, তাহলে এটা হলো R1, এটা হলো R2। যদি R1 থেকে R2 বিয়োগ করি তাহলে আমরা পাই কি? কেন্দ্র 2টার মধ্যবর্তী দূরত্ব। তাহলে বলছে যখন কোনো বৃত্ত অন্তঃস্পর্শ করে তখন ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলটা কেন্দ্র 2টার দূরত্বের সমান হয়। কথাটা কীরকম? আবার দেখো, যদি আমরা কল্পনা করি যে এটা 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, তাহলে এই 2টার বিয়োগফল কত হবে? 2 সেন্টিমিটার। এর অর্থ এইটা হবে কি? কেন্দ্র 2টার মধ্যবর্তী দূরত্ব। তাহলে বলছে কোনো বৃত্ত যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তাহলে কি হবে? বলছে ব্যাসার্ধদ্বয়ের অন্তর হবে, ব্যাসার্ধদ্বয়ের অন্তর হবে কি?
কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব। আর বহিঃস্পর্শকের ক্ষেত্রে যখন বহিস্থভাবে স্পর্শ করবে তখন এই ব্যাসার্ধ এবং এই দুইটা ব্যাসার্ধ, তখন ব্যাসার্ধ দ্বয়ের যোগফল হবে বৃত্তদ্বয়ের কেন্দ্র দুইটার দূরত্ব। বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কি? ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। এখন আমরা উপপাদ্য 25 দেখি। উপপাদ্য 25 কি আছে? বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শ বিন্দুগামী বলছে ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে আমাকে বলছে কি, আমরা বললাম কি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এখন তাহলে কি বলছে? যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক। আমরা যদি এখান থেকে একটা স্পর্শ অঙ্কন করি, আমরা কিভাবে স্পর্শক অঙ্কন করা যাবে সেটা পরবর্তীতে আমরা সম্পাদ্যতে দেখাবো। এখন আমরা কোনো একটা বিন্দুতে নর্মালি একটা স্পর্শক অঙ্কন করলাম। এখানে মনে হবে, আমরা মনে করে নিলাম কি এই একটা বিন্দু, পি বিন্দুতে পিটি স্পর্শক, পি বিন্দুতে কি পিটি স্পর্শক, ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওপিটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে আমরা কি আঁকলাম? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক। এটি কি? স্পর্শক। ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে পিটিটা ওপির উপর লম্ব, পিটি ওপির উপর লম্ব, অথবা ওপি পিটির উপরে লম্ব। এখন আমরা প্রমাণ করব কিভাবে? বলছে এখানে একটু অঙ্কন আছে। তাহলে বিশেষ নির্বাচনটা কি? আমরা মনে করে নিতে পারি বিশেষ নির্বাচন। আমরা অর্থাৎ যা চিত্র অঙ্কন করবো তাই বলতে পারি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিটি কি? বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওপি কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? বলছে পিটি ওপির উপর লম্ব। তাহলে আমরা লিখতে পারি পিটি ইজ পারপেন্ডিকুলার টু ওপি। পিটিটা হয় ওপির উপর লম্ব। আমাকে এটা প্রমাণ করতে হবে, পিটি ইজ পারপেন্ডিকুলার টু ওপি, অর্থাৎ পিটি হয় ওপির উপরে লম্ব। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। এখন প্রমাণের জন্য আমরা কি করব? অঙ্কন করে নেব। অঙ্কনটা কি হতে পারে? তাহলে অঙ্কন নাও হতে, অঙ্কন লাগবে না, প্রমাণ আমরা সরাসরি যাই। প্রমাণ, তাহলে প্রমাণ কি বলছে? আমরা পিটি স্পর্শকের উপর একটা বিন্দু নিয়ে নিই। পিটি স্পর্শকের উপর কোনো একটা বিন্দু নেই, বা ঠিক আছে। আচ্ছা, অঙ্কন কি? পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কি নেব? এই পিটি স্পর্শকের যে কোনো বিন্দু একটা এ নেই। কি নেব? এ নেই। ঠিক আছে? তারপর ও এ যোগ করি। কি যোগ করব? ও কমা এ যোগ করি। ঠিক আছে? ও এ যোগ করি। এখন আমরা এটাকে কি করব? ও এ যোগ করি। এই প্রমাণটা লজিক্যাল প্রমাণই বেশি, অর্থাৎ যুক্তি দিয়া প্রমাণ করা আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখলাম পিটি স্পর্শকের উপরে। এই বিন্দুটা কোথায়? পিটি স্পর্শকের উপরে। আমরা জানি পিটি যেহেতু স্পর্শক, তাহলে পি বিন্দু ব্যতিরেকেই পিটি স্পর্শকের অন্য সকল বিন্দু
বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে কি আছে এখানে? আমরা বলতে পারি কি, যেহেতু পিটি স্পর্শক, এই কারণে পিটি স্পর্শকের উপর অন্য যত বিন্দু আছে, আমি যে কোনো বিন্দু বলছি, এটা কোন বিন্দু নিচ্ছি? এই এমন একটা বিন্দু নিচ্ছি, সে কোথায়? বলছি এই বিন্দুটা পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু। এর অর্থ এই বিন্দুটা এখানে হতে পারে, এখানে হতে পারে, যেখানেই হোক না কেন। বলছি এই বিন্দু কোথায়? তাহলে যেহেতু পিটি স্পর্শকের উপর, সেহেতু এই বিন্দু কোথায়? বৃত্তের বাইরে অবস্থিত। আচ্ছা, আবার বলছিলাম যে পিটি স্পর্শকের উপর যত বিন্দু আছে আমরা নিচে সকল বিন্দু কোথায়? বৃত্তের বাইরে। আবার কেন্দ্র থেকে বাইরের সকল বিন্দুর দূরত্বটাই ব্যাসার্ধের চেয়ে বড়। তাহলে অর্থাৎ কি, ওয়েটা ওপি এর থেকে বড়। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে প্রমাণ কি হতে পারে? যেহেতু পিটি স্পর্শক, পিটি কি হচ্ছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিটি স্পর্শক। আমরা কি লিখবো? যেহেতু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিটি স্পর্শক, পিটি স্পর্শক এবং এই স্পর্শক পি স্পর্শ বিন্দু, পি কি? স্পর্শ বিন্দু, ঠিক আছে? পি এ পিটি স্পর্শকের অন্য যে কোনো বিন্দু, তাই না? আচ্ছা, পি হলো কি? স্পর্শ বিন্দু। পি এ পিটির উপর যে কোনো একটি বিন্দু, এ কি? পিটি স্পর্শকের উপর, পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু। সুতরাং আমরা বলতে পারি, অর্থাৎ ওয়ে যেহেতু এ পিটি স্পর্শকের, অর্থাৎ জিনিসটা কি? আমরা জানি কি জানি? যে স্পর্শকের স্পর্শ বিন্দু ব্যতীত সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে আমরা লিখব কি? আমরা জানি বৃত্তের স্পর্শ বিন্দু ব্যতিরেকে, স্পর্শ বিন্দু ব্যতিরেকে সকল বিন্দু, অর্থাৎ বৃত্তের স্পর্শ বিন্দু অর্থাৎ তাহলে ভাষাটা এরকম হবে, স্পর্শকের, আমরা জানি বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দু ব্যতিরেকে সকল বিন্দু বৃত্তের বাইরে। তাহলে আমরা লিখব কি? বৃত্তের স্পর্শকের, তাই না? বৃত্তের স্পর্শকের, তাই না? স্পর্শকের স্পর্শ বিন্দু ব্যতিরেকে সকল বিন্দু স্পর্শকের, কি লিখছি? যে স্পর্শকের, বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দু ব্যতিরেকে, স্পর্শ বিন্দু ব্যতিরেকে, ঠিক আছে? ব্যতিরেকে মানে স্পর্শ বিন্দু ছাড়া, ব্যতিরেকে সকল বিন্দু, স্পর্শ বিন্দু ছাড়া সকল বিন্দু বৃত্তের বাইরে, সকল বিন্দু বৃত্তের বাইরে। তাহলে বাইরের সকল বিন্দু কি? ব্যাসার্ধের চেয়ে বাইরে। বৃত্তের বলছে কি? আবার পরে কি? যে আমরা জানি বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দু ব্যতিরেকে সকল বিন্দু বৃত্তের বাইরে। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি? অর্থাৎ ওয়ে ওপি এর থেকে বড়, ওয়ে ওপি এর থেকে বড়। সুতরাং কারণ বাইরের সকল বিন্দুই বৃত্তের ব্যাসার্ধের থেকে বড়, সুতরাং ওয়ে ইজ গ্রেটার দেন ওপি, তাই না? কেন্দ্র থেকে বাইরের সকল বিন্দু
লিখতে পারি কি কেন্দ্র থেকে বৃত্তের বাইরের সকল বিন্দুর দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের বাইরের, ঠিক আছে, সকল বিন্দুর দূরত্ব কি ব্যাসার্ধের চেয়ে বড়, ব্যাসার্ধের চেয়ে বড়, ঠিক আছে। এই কারণে এটা হচ্ছে, তাহলে কেন্দ্র থেকে বৃত্তের বাইরের সকল বিন্দুর দূরত্ব কার চেয়ে বড়, ব্যাসার্ধের চেয়ে বড়, সুতরাং ও ইজ গ্রেটার দেন ওপি। এই কথাটি মানে এই উক্তিটি পিটি স্পর্শকের সকল বিন্দুর জন্য সত্য, ঠিক আছে। অর্থাৎ ও ইজ গ্রেটার দেন ওপি, তাই না? উক্তিটি কার জন্য, বৃত্তের স্পর্শকের সকল বিন্দুর জন্য সত্য, বৃত্তের স্পর্শকের সকল বিন্দুর জন্য সত্য। সুতরাং আমরা বলতে পারি ওয়ে ইজ গ্রেটার দ্যান ওপি। এই কথাটা ও বিন্দু থেকে যতগুলো, অর্থাৎ একটা বিন্দু থেকে একটা রেখার উপর যতগুলো রেখা টানা যায় তার মধ্যে আমরা বলছি কি ওইটাই সবচেয়ে ছোট। বলছে একটা বিন্দু থেকে একটা রেখার উপর যতগুলো লম্ব রেখা অঙ্কন করা যায় সবচেয়ে, অর্থাৎ ক্ষুদ্রতম রেখাটাই হবে কি এই স্পর্শকের উপরে লম্ব, মানে এই রেখার উপরে লম্ব। সেক্ষেত্রে বলছে সুতরাং ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে আমরা বলতে পারি কি ওপি হলো, ঠিক আছে, সুতরাং ওপি হলো পিটি স্পর্শকের, অর্থাৎ ও বিন্দু থেকে ওপি হলো পিটি, অর্থাৎ এই পিটি স্পর্শকের উপর মনে হচ্ছে কি ও বিন্দু হলো কি কেন্দ্রবোধ থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে বলছে কি কেন্দ্র থেকে আমরা বলতে পারি বা ও বিন্দু থেকে, অর্থাৎ কেন্দ্র, সুতরাং কেন্দ্রবোধ থেকে, ঠিক আছে, পিটি স্পর্শকের উপর, কোন স্পর্শকের উপর, পিটি স্পর্শকের উপর ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব। পিটি স্পর্শকের উপর ওপি হলো কি ক্ষুদ্রতম দূরত্ব, ঠিক আছে। অর্থাৎ একটা বিন্দু থেকে যেহেতু এটা ক্ষুদ্রতম, সুতরাং ওপিটা হলো কি পিটির উপরে লম্ব, অর্থাৎ পিটি কার উপরে লম্ব, সুতরাং পিটি ইজ গ্রেটার দেন আর কি পিটি ইজ পারপেন্ডিকুলার টু ওপি, ঠিক আছে, এই প্রমাণিত। তাহলে বলছে কি যে কোন কারণে এটা লম্ব হলো, আমরা যুক্তি দেখাইলাম শুধুমাত্র এই একটাই, যে কি ও বিন্দু থেকে যতগুলো রেখা এর ভিতরে টানা যায় তার মধ্যে ওপি হলো সবচেয়ে ছোট। যখন কোনো বিন্দু থেকে একটা রেখার উপর যতগুলো রেখা টানা যায় তার ভিতরে ক্ষুদ্রতম রেখাটাই ওই রেখার উপরে লম্ব হয়। যেহেতু এটা ক্ষুদ্রতম, সুতরাং এই রেখাটা এর উপরে লম্ব, অর্থাৎ পিটি ওপির উপর লম্ব, ওপি পিটির উপর লম্ব, পিটি ওপির উপরে লম্ব, প্রমাণিত। আচ্ছা, এই উপপাদ্যটা দিয়ে তিনটা অনুসিদ্ধান্তের কথা বলছি। অনুসিদ্ধান্ত তিনটা হলো বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। বলছে বৃত্তের আমরা কি দেখলাম, যে কোনো একটা বিন্দুতে কয়টা, কেবল এবং কেবলমাত্র একটা স্পর্শক, অনেকগুলো এটা স্পর্শক হয় নাই। কোন কারণে হয় নাই, এটা একাধিক বিন্দুতে স্পর্শ করছে। যে একাধিক বিন্দুতে স্পর্শ করবে সে স্পর্শক না, সে হবে ছেদক। কিন্তু যখন ওর স্পর্শক কি করে, একটা বৃত্তকে কেবল এবং কেবলমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে। তারপর বলছে 2 নম্বর অনুসিদ্ধান্ত 9তে বলছে স্পর্শ বিন্দুতে স্পর্শকের অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। বলছে আমরা যদি কোনো একটা বিন্দুতে স্পর্শক বলতে পারি, আচ্ছা ভিতরে যাই আর কি, আমরা যদি স্পর্শকটা এরকম করে অঙ্কন করি, আচ্ছা মনে করলাম এটা একটা স্পর্শক এ বিন্দুতে, কোন বিন্দুতে, এ বিন্দুতে এটি একটি স্পর্শক।
তাহলে বলছি যে এই স্পর্শ বিন্দুকে আমি যদি একটা লম্ব অঙ্কন করি, সে অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। তাহলে বলছি স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে লম্ব যে, সে কেন্দ্র দিয়ে যাবে, এই একটা উপপাদ্য আছে, অনুসিদ্ধান্ত। পরের অনুসিদ্ধান্তটা বলছে অনুসিদ্ধান্ত 10, বৃত্তের যে কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুকে আমি ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক। আর একটা কথা বলছি যে এরকম যে কোনো একটা বিন্দু যদি আমি কি করি, ব্যাসার্ধ অঙ্কন করি, যেমন ওপি একটা ব্যাসার্ধ, এখন এই বিন্দু যদি আমি লম্ব অঙ্কন করতে পারি, সেই লম্ব রেখাটা কি হয়ে যাবে, স্পর্শক হয়ে যাবে। অর্থাৎ বৃত্তের কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধের উপর যে লম্বটা হবে, সেই লম্বটা কি হবে, স্পর্শক হবে। বৃত্তের কোনো বিন্দুগামী ব্যাসার্ধের উপরে, তাই না, ব্যাসার্ধের উপরে কি হবে, ব্যাসার্ধের যে বিন্দু আছে, অর্থাৎ আমরা যেটা বলি ওপি যদি ব্যাসার্ধ হয়, তাহলে কি হবে, ওপির উপরে পি বিন্দুতে লম্বটা হবে কি, স্পর্শ। এরপর উপপাদ্য 26 আছে কি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান। কোথা থেকে, যে বিন্দু থেকে বৃত্ত দুটো স্পর্শক, আমরা মনে করলাম কোন বিন্দু থেকে, এ বিন্দু থেকে, এই বৃত্ত দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এপি এবং একিউ দুটি স্পর্শক। একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে কোনো বৃত্তে কেবল এবং কেবলমাত্র দুইটা স্পর্শক অঙ্কন করা যায়, অর্থাৎ সর্বোচ্চ দুইটা, একটা স্পর্শক অঙ্কন করা যাবে, কিন্তু সর্বোচ্চ কয়টা স্পর্শক অঙ্কন করা যাবে, দুইটা। কোথা থেকে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। আমরা এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কয়টা স্পর্শক টানছি, দুইটা, একটা এপি একটা একিউ। দেখাতে হবে কি, এই স্পর্শ বিন্দু থেকে এই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দুইটার দূরত্ব সমান। এখানে স্পর্শ বিন্দু দুইটা, একটা হলো পি আর একটা কিউ, দেখাইতে হবে এপি সমান এ কিউ, তাই না। তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা কেমন হবে, বিশেষ নির্বাচন হবে, আচ্ছা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি স্পর্শক, এপি ও এ কিউ, তাই না, এপি ও এ কিউ দুইটি স্পর্শক, এপি ও এ কিউ দুইটি কি স্পর্শক, ঠিক আছে। এবং আর কি আছে, পি কিউ স্পর্শ বিন্দু, পি ও কিউ তাদের স্পর্শ বিন্দু, তাদের স্পর্শ বিন্দু, ঠিক আছে। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এপি সমান এ কিউ, ঠিক আছে। অর্থাৎ মনে করলাম কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু হলো এ বিন্দু থেকে এপি এবং এ কিউ দুটি স্পর্শক। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এপি এবং এ কিউ কি দুটি স্পর্শক, পি কিউ তাদের স্পর্শ বিন্দু, পি এবং কিউ কি তাদের স্পর্শ বিন্দু। প্রমাণ করতে হবে যে কি, প্রমাণ করতে হবে যে এপি সমান এ কিউ। এখন প্রমাণের আগে আমাদের অঙ্কন করে নিতে হবে। অঙ্কনটা কি, আমরা ওপি যোগ করব, ওপি কি যোগ করব, ওপি ও কিউ, মানে স্পর্শ বিন্দু দুইটা বৃত্তের কেন্দ্রের সাথে যোগ করে নেব, ঠিক আছে। ওপি এবং ও কিউ যোগ করবো, আর যোগ করবো ও এ, কি যোগ করবো, ও এ, ও এ। তাহলে কি কি যোগ করলাম, অঙ্কন কি লিখবো, অঙ্কন ওপি, তারপর ও কিউ এবং ও এ যোগ করি, এই হলো প্রমাণ, ঠিক আছে। এখন প্রমাণে আমাদের পূর্বের উপপাদ্যটা ব্যবহার করতে হবে। কিছুক্ষণ আগে যে উপপাদ্যটা বলছিলাম, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। তাহলে এখন যেহেতু এপি কে স্পর্শক, যেহেতু এপি, আচ্ছা আরেকটু লিখে এরকম, যেহেতু ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এপি স্পর্শক, এপি কি স্পর্শক, ঠিক আছে, পি স্পর্শ বিন্দু, পি স্পর্শ বিন্দু, ঠিক আছে। সুতরাং কি হবে, সুতরাং ওপি লম্ব ওয়ে, আর পি এপি, ওপি এপির উপরে লম্ব। কারণ আমরা কিছুক্ষণ আগে যে উপদ্রব বলছিলাম যে বৃত্তের কোনো স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব, সেটা লিখব, বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক, ঠিক আছে, স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, ব্যাসার্ধের উপর লম্ব, ঠিক আছে। এই এখন আমরা তাহলে আমাদের প্রথমে লিখি যে ও কেন্দ্র বিশিষ্ট এপি স্পর্শক, পি স্পর্শ বিন্দুগামী, এই কারণে ওপিটাকে এপির উপরে লম্ব। এর অর্থ লম্ব হলে কি এই কোণ সমকোণ, এই কোণটা কি সমকোণ। সিমিলারলি আবার অনুরূপভাবে আমরা বলতে পারি ও কিউ এপির উপরে লম্ব। তাহলে অনুরূপভাবেই আমরা কি লিখব, অনুরূপভাবে, আমরা এটা মুছে দিই, তাহলে আমরা বলতে পারি অনুরূপভাবে, অনুরূপভাবে কি ও কিউ লম্ব এ কিউ, ঠিক আছে। তাহলে এখন এই কোণে সমকোণ, তাহলে এই ত্রিভুজ দুটা কি হয়ে গেল, এখন সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ দুটার মধ্যে তুলনা করব, তাই না, এখন এই সমকোণী ত্রিভুজদের ভিতরে তুলনা করব আর বলবো কি, সুতরাং ত্রিভুজ এওপি ও ত্রিভুজ এওকি এর মধ্যে, ত্রিভুজ এওপি ও ত্রিভুজ এওপি ত্রিভুজ এ ও কিউ এর মধ্যে, ঠিক আছে, লিখতে হবে ত্রিভুজ এওপি ও ত্রিভুজ এ কিউ সমকোণী ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ এওপি ও ত্রিভুজ এ কিউ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে, সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে, ঠিক আছে, মধ্যে কি কি সমান, এইটার অতিভুজ, এই সমকোণী ত্রিভুজ অতিভুজ কি ওয়ে, তাহলে অতিভুজ ওয়ে, অতিভুজ ওয়ে সমান অতিভুজ ওয়ে, কারণ দুইটার অতিভুজই একই, তাই না, অতিভুজ ওয়ে কোন কারণের সমান, বলছে যে এরা উভয়ের সাধারণ বাহু, উভয়ের সাধারণ বাহু, ঠিক আছে। এরপর কি সমান, ও এ সমান ও, কোন ত্রিভুজ আগে এওপি যেহেতু বলছি, তাহলে ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ও কিউ, তাই না, কোন কারণের সমান, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান। তাহলে ওপি ওয়ে সমান ও, অতিভুজ ওয়ে সমান অতিভুজ ওয়ে, ওপি সমান ও কিউ, তাহলে সুতরাং ত্রিভুজ দুটি কি বলতে পারি, সর্বসম। সুতরাং ত্রিভুজ দ্বয় সর্বসম। সুতরাং ত্রিভুজ ও ত্রিভুজ কি ওএপি সর্বসম ত্রিভুজ ওএ কিউ, ঠিক আছে। তাহলে কি প্রমাণ করলাম, ত্রিভুজ ওএপি সমান ত্রিভুজ ওএ কিউ, অতএব এপি সমান এ কিউ, এপি সমান এ কিউ, প্রমাণিত।
ঠিক আছে। আচ্ছা, এরপর উপপাদ্য 27 আছে, দুটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ। সমরেখ বলতে বোঝাচ্ছে কি, একই সরলরেখা। যেমন আমরা মনে করে নিলাম পি এবং কিউ কেন্দ্র বিশিষ্ট দুটা বৃত্ত, এরা পরস্পর কোথায় স্পর্শ করছে, বলছে আর বিন্দুতে স্পর্শ করছে। তাহলে বলছে দেখাইতে বলছে পি আর কিউ এই তিনটা বিন্দু সমরেখ। তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা কি, এগুলো আমাদের লিখতে এরকম, অর্থাৎ যা বলবো তাই লিখবো। কি লিখছি আমরা, যে পি কেন্দ্র বিশিষ্ট এবং আর কিউ কেন্দ্র বিশিষ্ট দুটা বৃত্ত, এরা পরস্পর কোথায় স্পর্শ করছে, আর বিন্দুতে স্পর্শ করছে। প্রমাণ করতে হবে কি, পি আর এবং কিউ কি সমরেখ। এটাই হবে আমাদের কি বিশেষ নির্বাচন। নির্বাচন হবে কি, মনে করি পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর আর বিন্দুতে ছেদ করে, স্পর্শ করে, আর বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে পি কমা আর কমা কিউ সমরেখা। এখন আমরা প্রমাণ, তাই না? প্রমাণের আগে কি করতে হবে, অঙ্কন করতে হবে। একটু অঙ্কন কি আছে, পি আর কিউ যোগ করি। কি কি যোগ করব, পি আর তারপর আর কিউ যোগ করি। এরপর বলছে কি, এই আর বিন্দু দিয়ে একটি সাধারণ সরল স্পর্শক অঙ্কন করতে হবে। স্পর্শকটা এমন, ওই ত্রিভুজের অ্যাঙ্গেল ব্যবহার করে এখানে একটা লম্বা অঙ্কন করে দিলি কি হয়ে যাব, ঠিক আছে? তোমরা এরকম করে স্পর্শক অঙ্কন করবা কিভাবে, যে কোনো একটা জায়গায় এরকম করে ত্রিভুজ আকার অ্যাঙ্গেলগুলো যে আসছে জ্যামিতি বক্সের ভিতরে, সেইটা ব্যবহার করে আমরা এরকম করে লম্বা অঙ্কন করে দেবো। তাহলে এটা স্পর্শক হয়ে যাবে। এটাকে যোগ করে দেবো, কি হয়ে যাব, সরল সাধারণ স্পর্শক অঙ্কন করলাম। তাহলে স্পর্শকটা কি আঁকলাম, এ বি একটা স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে? তাহলে অঙ্কন কি, অঙ্কন হলো কি করলাম, পি কমা আর ও কিউ কমা আর যোগ করি। এটা হলো একটা পার্ট। পরেরটা কি, আর বিন্দুতে, ঠিক আছে, এ বি সাধারণ স্পর্শক অঙ্কন করি। কি স্পর্শক, সাধারণ স্পর্শক, মানে সাধারণ বলতে বুঝেছে কমন, অর্থাৎ উভয়েরই আছে, সাধারণ স্পর্শক অঙ্কন করি। ঠিক আছে, এরপর আসি প্রমাণ। তাহলে প্রমাণে কি হবে আমাদের, তাহলে আমরা কি যোগ করলাম, এটা। এখন প্রমাণ, পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে লিখব কি, পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি কি, এ বি স্পর্শক কোথায়, আর বিন্দুতে স্পর্শক। এ বি আর বিন্দুতে স্পর্শক, তাই না? অর্থাৎ পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বিটা কি, আর বিন্দুতে স্পর্শক। তাহলে আমরা জানি কিছুক্ষণ আগে উপপাদ্য 25 আমরা বলছিলাম কি, যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এখানে স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ কিনা পি আর, তাহলে সুতরাং পি আর লম্ব কি, এ বি। অর্থাৎ
অর্থাৎ এ আর পি কোণ সমান এক সমকোণ, এ আর পি সমান কি এক সমকোণ, মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ আর পি কোণ সমান হলো 90 ডিগ্রি। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি তাহলে অনুরূপভাবে বলতে পারি কি, অনুরূপভাবে বলতে পারি এই কোণটাও এক সমকোণ, কারণ এখানেও কি কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এটা কি এবি স্পর্শক, আর স্পর্শ বিন্দুগামী, তাই না, আর হল স্পর্শ বিন্দু, সুতরাং এটা লম্ব। তাহলে অনুরূপভাবে এ আর কিউ সমান 90 ডিগ্রি। এখন যদি আমি দুটো যোগ করে দেই, সুতরাং এ আর পি, এ আর পি কোণ প্লাস কি এ আর কিউ কোণ ইকুয়াল টু কত হলো 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, অর্থাৎ কি লিখতে পারি এ আর পি প্লাস এ আর কিউ ইকুয়াল টু কি 180 ডিগ্রি। অর্থাৎ এই দুটো যোগ করলে আমরা বলতে পারি কি পি আর কিউ কোণ, পি আর কিউ কোণ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, অর্থাৎ কি সরল কোণ, অর্থাৎ কি সরল কোণ। অর্থাৎ পি আর কিউ কোণ একটি সরল কোণ। সুতরাং যেহেতু সরল কোণ, সুতরাং পি আর কিউ একই সরল রেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত। ঠিক আছে, অর্থাৎ পি আর কিউ সমরেখ। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি কি, সুতরাং পি আর কিউ সমরেখ। ঠিক আছে, সমরেখ প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। অর্থাৎ আমাদের যে উপপাদ্যগুলো অষ্টম অধ্যায়ের যত উপপাদ্যগুলো দেওয়া হয়েছে, এগুলো 2021-22 সিলেবাসে আছে, তাই না। এগুলো সুন্দরভাবে যদি রিপিট করা যায়, অর্থাৎ বারবার অনুশীলন করা যায়, তাহলে অবশ্যই ভালো করা যাবে। ঠিক আছে, কিন্তু 27-এর একটা কাজ আছে। কাজটা হলো এরকম ছিল, এটা আমি বোঝানো হয় নাই। কাজটা ছিল যে দুইটা বৃত্ত যদি কি করে পরস্পরকে অন্তঃস্পর্শ করে, মানে বহিস্থভাবে না করে অন্তঃস্থভাবে যদি স্পর্শ করে, তাহলেও দেখাইতে বলছি যে তাদের এই কেন্দ্র স্পর্শবিন্দু এরা কি সমরেখ। এক্ষেত্রেও অর্থাৎ কেন্দ্র দুইটা এবং স্পর্শবিন্দু এরাও সমরেখ। সেক্ষেত্রে আমরা এখানে কি করি, একটা সাধারণ স্পর্শক অঙ্কন করে নিই। তখন আমরা বলি দেখো এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এটা যদি আমরা স্পর্শক দিই সিটি, তাহলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সিটিকে স্পর্শক, সে স্পর্শবিন্দু, তাই না। তখন কি হয়, তখন হয় তাহলে এটা লম্ব, এর অর্থ সিটি লম্ব, এসি লম্ব সিটি, অর্থাৎ এসি সিটির উপরে লম্ব। আবার বিকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বিকেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি কি অর্থাৎ বিকেন্দ্র বিশিষ্ট বৃত্তেও সি বিন্দুতে সিটিকে স্পর্শক, বিসি স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধরা এই স্পর্শকের উপরে লম্ব। তাহলে এখন দেখা গেল যে এই দুইটা বিন্দু, দুইটা কেন্দ্র, একটা এ একটা বি, এক বিন্দু থেকেও সিটির উপরে লম্ব কেনা এসি, আবার বি বিন্দু থেকেও সিটির উপরে লম্ব বিসি, অর্থাৎ একই বিন্দুতে দুইটা লম্ব কি হইতে পারে না, ভিন্ন কোনো লম্ব হইতে পারে না, অর্থাৎ এরা কি একই সরলরেখায় অবস্থান করে। এভাবে আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমরা অনুশীলনী 8.4-এর 1 নম্বরটা আছে আমাদের এরকম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে যদি দুইটা স্পর্শক টানা হয়, প্রমাণ করে যে ওপি সরলরেখা স্পর্শ যায় লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে কি বলছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের
ও আমরা শুধু বৃত্তটা অঙ্কন করে দেখি, বিশেষ অর্থাৎ সাধারণ নির্বাচনটা লিখলাম না, ঠিক আছে। এখন এই বৃত্তে দুইটা কি আঁকতে হবে, স্পর্শক আঁকতে হবে। সেই স্পর্শক দুইটার কি বলছে কি, বহিস্থ কোনো বিন্দু পি থেকে এই বৃত্তে দুইটা স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে আমরা বহিস্থ বিন্দু নিলাম পি, পি বিন্দু থেকে এই বৃত্তে দুইটা স্পর্শক অঙ্কন করব, ঠিক আছে, যেটা একেবারেই তাহলে পি বিন্দু থেকে এই বৃত্তে দুইটা স্পর্শক, একটা পি একটা পিবি অঙ্কন করা হলো, ঠিক আছে। প্রমাণ করতে বলছে পি বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন। প্রমাণ করো যে ওপি সরল রেখা স্পর্শ যায় লম্ব সমদ্বিখণ্ড। এখানে এবি কি স্পর্শ যা, ঠিক আছে। প্রমাণ করতে হবে কি ওপি লম্ব এবি, ওপি এবি থেকে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে। হ্যাঁ, তাই না? তাহলে কি আছে আমাদের, মনে করে নিতে পারি কি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তের বহিস্থ কোন বিন্দু পি থেকে, তাই না, পি এ পিবি দুটি স্পর্শক, পি এ ও পিবি দুটি স্পর্শক বুঝছে, এ বি স্পর্শ যা, এ বি স্পর্শ যা ওপি যোগ করি, ওপি যোগ করি যা এবিকে ডি বিন্দুতে ছেদ করে, যা এবিকে ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এবি অর্থাৎ, এবং এ বিডি মানে ডি বিন্দু হবে এডি সমান বিডি, এবং এডি সমান বিডি অর্থাৎ লম্ব হবে এবং লম্ব সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান দুই ভাগে বিভক্ত হবে, ঠিক আছে। এখন আমরা সে প্রমাণটা করব, অঙ্কন করতে হবে এখন, ঠিক আছে। অঙ্কন কি, অঙ্কন হইল ওয়ে, ঠিক আছে, এবং ওবি যোগ করি, ওয়ে এবং ওবি যোগ করি। তাহলে অঙ্কন হচ্ছে ওয়ে এবং ওবি যোগ করি, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা প্রমাণ দেব। তাহলে আমরা মনে করলাম কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে পি এ পিবি দুটি স্পর্শক, পি এ পিবি দুটি স্পর্শক, এ বি স্পর্শ যা, ঠিক আছে, ও পি যোগ করি যা এ বিকে কি ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে কি যে ও পি লম্ব এ বি এবং এডি সমান বিডি। অঙ্কন করলাম কি ও এ এবং ও বি যোগ করি, ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ পি ও এর মধ্যে এই দুইটা ত্রিভুজের ভিতরে আমরা তুলনা করব। এই দুইটা ত্রিভুজের ভিতরে কি কি সমান আছে দেখো, এইখানে পি ও বি এই ত্রিভুজের পিবি ওই ত্রিভুজের পি এ সমান। কেন সমান বলছে, বহিস্থ কোনো বিন্দু থেকে
যে স্পর্শক দুটো অঙ্কন করা হয় সেই স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান কত 26 উপপাদ্য 26-এ যা আছে তা লেখা। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শ যদি স্পর্শক টানা হয় সেই স্পর্শদের দূরত্ব সমান, এই কারণেই পিবি সমান পিএ। এরপর কি সমান ওবি সমান কি ওএ, কারণ একই বৃত্তের মানে একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ঠিক আছে, তারপর কি আছে ওপি সমান ওপি, উভয়ের সাধারণ বাহু। ওপি সমান ওপি উভয়ের কি বাহু? সাধারণ বাহু। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ দুটি কি সর্বসম, সুতরাং ত্রিভুজ পিওবি সর্বসম ত্রিভুজ কি পিও এ। সর্বসম হওয়ার কারণটা কি ছিল, তাই না? সর্বসম হওয়ার কারণ কি? বাহু 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 উপপাদ্য, বাহু 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 উপপাদ্য। ঠিক আছে, আমি পূর্বে 25 নম্বর যখন বলছি মনে ছিল না, কারণ সেখানে ছিল অতিভুজ বাহু। ঠিক আছে, আজকে যেটা হচ্ছে কি হচ্ছে বাহু বাহু উপপাদ্য। ঠিক আছে, এখন তাহলে কি হলো, যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম সুতরাং এই কোণ আর এই কোণ দুটি সমান, তাহলে কোণ দুটা কি কি? সুতরাং বলতে পারি বিও পি কোণ, বিও পি কোণ সমান কি? বিও পি কোণ যেহেতু সমান সুতরাং এ ও পি কোণ, বিওপি সমান এওপি। অর্থাৎ আমরা এটা মুছে লিখতে পারি, অর্থাৎ বিওডি কোণ, বিওডি সমান এওডি কোণ, এওডি কোণ। কারণ যেহেতু পি কোণ সমান তাহলে কি এওপি, আমি এখন বললাম কি এওডি, বিওপি মানে বললাম কি বিওডি। এখন ত্রিভুজ আবার ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ এওডি এর মধ্যে, এওডি এর মধ্যে কি কি সমান? এই দুটা ত্রিভুজের মধ্যে এখন পাইলাম কি, দেখো ওবি সমান ওয়ে, ওবি সমান ওয়ে একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ঠিক আছে, আর কি সমান? এরপর বলছে ওডিটা, এই বাহুটা কার? এই ত্রিভুজের, এই ত্রিভুজের। তাহলে ওডি সমান ওডি উভয়ের সাধারণ বাহু, উভয়ের সাধারণ বাহু, তাই না? সুতরাং তাহলে ওবি সমান ওডি হলো। এখন কি আছে? এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই দুইটা বাহুর কি কোণ? অন্তর্ভুক্ত কোণ। কোন বাহু দুইটা? একটা হলো ওবি আর একটা হলো ওডি। এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ আর এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে। তাহলে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ পাইলাম কোথায়? এই যে, অর্থাৎ অন্তর্ভুক্ত কি লিখতে হবে? অন্তর্ভুক্ত বিওডি সমান কি? অন্তর্ভুক্ত কি এও ডি কোণ। তাহলে সুতরাং ত্রিভুজ দুটি কি সর্বসম, অতএব ত্রিভুজ দুটি সর্বসম। ঠিক আছে, কোন ত্রিভুজ এটা? ত্রিভুজ বিওডি সর্বসম কি? সুতরাং ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ কি এওডি, ত্রিভুজ এওডি। এখন যেহেতু সর্বসম আমরা বলতে পারি সুতরাং বিডি সমান এডি, মানে বাহু দুটো সমান হলো। সর্বসম হলে তার বাহু সমান, কোণ সমান, ক্ষেত্রফল সমান, তাই না? তাহলে এখন সর্বসম হলে যেহেতু অতএব তার কি হলো? এই বাহু দুটো সমান এবং ওডিএ কোণ, ওডিএ সমান ওডিএ কোণ, ওডিবি কোণ, মানে এটা ওডিবি দেয়, ওডিবি সমান কি ওডি এ, তাই না? কিন্তু এরা কি কোণ? রৈখিক যুগল কোণ, কিন্তু এরা কি
রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল মানে একই রেখার এক পাশে এক জোড়া কোণ, রৈখিক যুগল কোণ। সুতরাং যেহেতু রৈখিক যুগল কোণ সমান, তাই না, এবং এদের পরিমাপ সমান, রৈখিক যুগল কোণের সমষ্টিগত 180 ডিগ্রি এবং এদের পরিমাপ কি, এবং এদের পরিমাপ সমান, পরিমাপ সমান। সুতরাং এটা ওডিএ ওডিবি ইকুয়াল টু ওডিএ ইকুয়াল টু কি এক সমকোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ ওডি লম্ব এবি, অর্থাৎ ওডি লম্ব এবি। তাহলে ওডি যেহেতু লম্ব তাহলে কে লম্ব, এপিও। ওডি যেহেতু লম্ব তাহলে ওপিও কি এবি এর উপরে লম্ব। তাহলে ফাইনালি লিখতে পারি, সুতরাং কি লিখতে পারি, সুতরাং আমরা বলতে পারি, অর্থাৎ লিখতে পারি, অর্থাৎ ওপি লম্ব কি এবি, ওপি এবির উপরে লম্ব, এবং কি সমান ছিল, এডি সমান বিডি, প্রমাণিত। ঠিক আছে।